দ্রব্যমূল্যের হঠাৎ করে নিচে নেমে গেল ৭৫-এর পর। হ্যাঁ, ৭৫-এর পরে হঠাৎ দ্রব্যমূল্য নিচে নেমে গেল অলৌকিকভাবে। ওই দোকানদারি আগের দিনে যেটা বিক্রি করলে পরের দিনে কম টাকায় বিক্রি করতেছে সমস্ত। তো মানুষ এটাই চাচ্ছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির দি লিজেন্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের লিভিং লিজেন্ড যারা তাদেরকে অতিথি করে থাকি। আপনারা এর আগেও কয়েকটি পর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক, বিশিষ্ট লেখক, গবেষক এবং একজন স্বনামধন্য বুদ্ধিজীবী, সাইমুম সিরিজের লেখক জনাব আবুল আসাদ আমাদের অতিথি। আজও তিনি আমাদের সাথে কথা বলবেন, তার জীবনের শেষের দিনগুলোর কথা আমরা আজকে শুনবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। একটু শীত পড়েছে এবার। হ্যাঁ, শীত পড়েছে বেশ ভালোই, মানে শীতটাকে এনজয় করছে অনেকে। হ্যাঁ, না শীতের সময় শীত পড়তেই হবে, শীত না থাকলে এটাই অবনরমাল। জি জি, শীত না পড়াটাই অবনরমাল। কিন্তু বয়স্কদের জন্য শীতটা একটু মানে একটু কষ্টের হয় অনেক সময়। তো আমরা আপনার সাথে তো ধারাবাহিকভাবে কথা বলছিলাম এবং অনেক চমৎকার তথ্য আপনার কাছ থেকে আমরা পেয়েছি। আপনার জীবনের কথার মধ্য দিয়ে আপনি এই উপমহাদেশের রাজনীতি, সমাজনীতি, সামাজিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিষয়গুলো এসছে এবং ধীরে ধীরে যে একটা সমাজ পরিবর্তন হয়ে এই পর্যন্ত এসছে সে কথাগুলো শুনছিলাম। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা শুনেছি আপনার কাছ থেকে এবং পরবর্তী সরকার কিভাবে এই দেশটা শাসন করেছেন সে বিষয়ে একটু আপনি বলেছেন। এরপরে কিন্তু আসে হচ্ছে একটি পট পরিবর্তন ১৯৭৫। এই বিষয়ে আপনার একটু কথা শুনতে চাই। আসলে কোনো পট পরিবর্তন, কোনো চেঞ্জ আসে কোনো চেঞ্জকে উপলক্ষ করি। জি। আবার যখন চেঞ্জ হয়ে যায় তখন পরে আবার কিছু চেঞ্জ হয়, এটাই নিয়ম, সব ক্ষেত্রে তাই হয়েছে। জি। তো আমাদের এখানে যখন ৭৫ সালের যে পট পরিবর্তন, এর পিছনে অনেকগুলো চেঞ্জ কাজ করেছে। এটা বিশেষ করে সবচেয়ে বড় হলো ১৯৭৫ সালের জানুয়ারিতে যে সংবিধানের ৪র্থ সংশোধনী হলো, সেই সংশোধনীতে একদলীয় সরকার হয়ে গেল। বাকশাল একদলীয় সরকার গঠন হলো। তার আগে তো ছিল, তার আগে তেমনি রাজনৈতিক একটা সংঘর্ষ, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে যে দ্বন্দ্ব, এটা তো ছিল এবং এটাই দেশকে প্রায় অসুস্থ করে তুলেছিল। এরই প্রেক্ষাপটে ৪র্থ সংশোধনী হলো। ৪র্থ সংশোধনী নতুন করে আবার একটা সংকটের সৃষ্টি করলো। এই একদলীয় ব্যবস্থা পরিবর্তন হলো, এটা এই ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের দেশের ছিল না মানুষের। যাই হোক, গণতন্ত্র নানা সংঘাতের মধ্যে দিয়ে চলেছে, কিন্তু একদলীয় ব্যবস্থা কোনো সময় ছিল না। ব্রিটিশ আমলেও না, পাকিস্তান আমলেও না। এটা নতুন এক্সপেরিমেন্ট। স্বৈর শাসন ছিল, যেমন আইয়ুবের শাসনকে স্বৈর শাসন বলা হয়, একদলীয় ব্যবস্থা ছিল, একদলীয় ছিল না, একদলীয় ব্যবস্থা। এবং সেই স্বৈর শাসন থেকে বের হওয়ার জন্য মুক্তিযুদ্ধটা হলো, কিন্তু সেটাই আবার পরিবর্তন হয়ে আবার মুক্তিযুদ্ধ হলো যে একটা অন্যায়ের প্রতিবাদে, যে ইলেকশন তুমি দিছো, ইলেকশনের রেজাল্ট তুমি প্রকাশ করেছো, সেই ইলেকশনের রেজাল্টে যে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে তাকে ক্ষমতা দেবে না, এটা হলো মুখ্য ইস্যু ছিল। আর অসন্তোষ, যে বাংলাদেশের মানুষের যে অসন্তুষ্ট ছিল, তারা শোষিত হয়েছে, তারা নানা দিক বঞ্চিত হয়েছে, এবং এই কারণেই তো 70-র ইলেকশনে একতরফা জিতে গেল বাংলাদেশের মানে রাজনৈতিক দল আওয়ামী লীগ। ৭৫-এর এই পট পরিবর্তনের যে প্রেক্ষাপট, প্রেক্ষাপটটা অনেকগুলো। তো এখানে আসলে অনেকে বলে যে আসলে এই ধরনের একটা স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশ গঠন হয়, নতুন দেশ প্রতিষ্ঠা হয়, তখন তো উচিত ছিল
যে সর্বদলীয় সরকার গঠন অথবা একটা নির্বাচন সঙ্গে সঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হাতে ক্ষমতা দেওয়া। জি, এটা হয়নি। দুর্ভাগ্যজনক। মানে পাকিস্তান আমলে যে পার্লামেন্ট গঠিত হয়েছে সেই পার্লামেন্টে এসে এখানে ক্ষমতায় বসলো। তাহলে কি হলো, যে চেঞ্জের ফলে যে একটা নতুন দাবি নতুন আশা ছিল সেটা তো হলো না। পাকিস্তান আমলের নির্বাচনে পাকিস্তান আমলে যে নির্বাচনে যারা ইলেক্টেড হলো তারাই ক্ষমতায় বসলো। এখান থেকে দ্বন্দ্বের শুরু। তো সেই দ্বন্দ্ব আরও প্রকট আরও ধারণ করে যে নানা কার্যকারণের ফলে একদিকে নতুন রাষ্ট্র, এখানে মানে শিল্প বিপর্যস্ত, তারপর অর্থনীতির সমস্ত সেক্টরই বিপর্যস্ত ছিল, এবং এর পিছনে নানা কারণ আছে, এগুলো আজ বলাও মুশকিল। যে নির্বাচন মানে ইলেকশন যখন প্রায় 12 তারিখের আগেই নির্ধারিত হয়ে গেছে যে সারেন্ডার হচ্ছে, তো এই সারেন্ডার নির্ধারিত হওয়ার পরে যে মানে যে বোমাগুলো পড়লো নানা জায়গায়, এটা কেন পড়লো? জয়দেবপুরে, পাকশি ব্রিজে, এইসব জায়গায় এরপর যে ক্ষতিটা হলো এরপরে, এটা তো পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি করেনি, কে করলো? এই নিয়ে প্রশ্ন আছে। তো যাই হোক, পরিবর্তন হলো। পাকিস্তান আর্মি যে করেনি এটা কি প্রমাণিত সত্য? এটা তখন যুক্তির দাবি, এটা নিয়ে কোনো সময় তো অনুসন্ধান হয়নি। তারপরে এ নিয়ে কোনো সরকারি বক্তব্য কোনো সময় আসেনি, এবং কেন আসেনি এটাও পরিষ্কার যে আসা সম্ভব ছিল না তখন। তো যাই হোক, এটা এখনও অনির্ধারিত হয়ে আছে আর কি, কে করলো, কেন করলো। যেমন বুদ্ধিজীবী হত্যা, এটাও এ নিয়েও কোনো তদন্ত, কোনো বড় রকমের তদন্ত হয়নি, যার মাধ্যমে এটা বের হয়ে আসবে যে যারা যারা নিহত হলো এই যে রাতে বুদ্ধিজীবীরা, তারা কারা ছিল, তাদের রাজনীতি কী ছিল, চিন্তাধারা কী ছিল, কেন তাদেরকে মারা হলো, কে তাদেরকে মারলো, এই কথাগুলো তো অনুসন্ধান সাপেক্ষ ছিল, কিন্তু এটা করা হয়নি। একতরফা বলা হয়েছে উমুকে মেরেছে, এই যে পরাজিত যারা হয়েছে মানে মানে তাদেরকে সমস্ত বিলম্ব তাদের ঘাড়েই যায়, আর এটাই নিয়ম, স্বাভাবিক, এইভাবেই গেছে, কিন্তু তদন্ত হয়নি। এমনকি জহির রায়হানের মতো লোক, যিনি মানে 9 মাস কলকাতায় ছিলেন এবং কলকাতায় স্বাধীনতা যুদ্ধের সহযোগিতা করেছেন নানাভাবে, উনি দেশে ফিরে আসলেন, তো উনি হলেন কেন? উনি ওনার ভাই শহীদুল্লাহ কায়সারকে খোঁজার জন্য একটা টেলিফোন পেয়ে উনি বাড়িতে বের হয়ে গেলেন, তারপরে ফিরলেন না কেন? সেই তো এর নানা রহস্য কিন্তু এখনো কিন্তু উদ্ঘাটন হলো, নানা কথা আছে যে উনি ওনার সাথে কিছু একটা আর্মির গাড়িও গিয়েছিল, এটা আমি পড়েছি যে ওনার সাথে একটা আর্মির গাড়ি গেছিল মিরপুরে যাওয়ার কথা। এ নিয়ে আবার এটাও পরিবর্তন হয়েছে, মিরপুরে না অন্য জায়গায় গেছিলেন। যাই হোক, যেটা প্রতিষ্ঠিত সত্য সেটা আমি মানে লেখায় পড়েছি, আমাদের যে মেজর জেনারেল ইব্রাহিম, ওনার একটা আর্টিকেল পড়েছি আমি প্রথম আলোতে কিংবা কোনো পত্রিকায়, তো ওনার আর্টিকেলে স্পষ্ট ছিল যে উনি ওই একদল একটা গাড়িতে আর্মি একটা ইউনিটকে নিয়ে উনি অনুসন্ধানে গেছিলেন। এখন সেই জহির রায়হান নাই, আর্মির গাড়িও নাই, আর্মির যে লোকরা ছিল তারাও নাই, শুধু জহির রায়হান না, তার সাথে লোকরাও নাই। তো এটাও এখনো এই ব্যাপারে কোনো মানে সত্যটা কি এটা বলা যাচ্ছে না, বলা যায় না। তো এখন এইভাবে মানে ধীরে ধীরে নানা বিতর্ক, নানা সংঘাতের সৃষ্টি হলো, এবং শেষ পর্যন্ত মানে দেশব্যাপী যে মানে ওই স্বাধীনতা যুদ্ধে যারা ছিলেন তাদের মধ্যে ডিভিশন হয়ে গেল, যে জাসদ আলাদা হয়ে গেল আওয়ামী লীগ থেকে, এবং তাদের মধ্যে সংঘাত শুরু হলো। এখন দেখা যায় যে মানে সরকার পক্ষ জাসদকে মেরেছে, জাসদরা সরকার পক্ষকে মেরেছে, এইরকম
মানে ক্রস কারেন্ট হচ্ছে, হত্যার ক্রস কারেন্ট হচ্ছে। মানে স্বাধীনতার আগে থেকে শুরু করে মানে মানে 75 পর্যন্ত এই হত্যার এই মানে এক পক্ষ আর এক পক্ষকে মারেছে, এবং তারা সবাই এ দেশবাসী। যারা মরেছে সবাই এ দেশবাসী, যারা মেরেছে সবাই এ দেশবাসী। আচ্ছা, এখানে বলা হয় যে জাসদের প্রায় 30,000 কর্মীকে হত্যা করা হয়েছে, বলা হয়। এটাও বলা হয়, কিন্তু এটাও কোনোদিন গবেষণা বের হয়ে আসেনি যে আসলে কি ছিল। তো যাক, এইভাবে একটা পরিবর্তন অবধারিত করলো 75-এর মানে 15ই আগস্ট। তো একদলীয় শাসন হলো, সংবাদপত্র সব বাতিল, সমস্ত 4টা ছাড়া সমস্ত সংবাদপত্র বন্ধ হয়ে গেল। যে 4টা সংবাদপত্র ছিল বাংলাদেশ টাইমস, ইত্তেফাক এবং পূর্বদেশ, এরকম 4টা পত্রিকা ছাড়া সব বন্ধ করে দেওয়া হলো। সাপ্তাহিক, মাসিক, সাপ্তাহিক সব বন্ধ করে 4টা পত্রিকা থাকলো। তো 75-এ পরিবর্তনের পরেও অনেকগুলো পরিবর্তন আমাদের দেশে এসেছিল। তার মধ্যে প্রথম পরিবর্তন হলো, একটা হলো কিছু লোক গেল আর কিছু লোক ক্ষমতায় আসলো। ক্ষমতায় বসলে কিন্তু আওয়ামী লীগ, খন্দকার মোস্তাক এবং তার মন্ত্রিসভা যেটা হলো সেটা আওয়ামী লীগেরই মন্ত্রিসভার লোক, মন্ত্রিসভা থেকেই আসলো। অতএব সেদিক দিয়ে বলতে গেলে ওই একই লোক আগেও যারা ক্ষমতায় ছিল পরেও তারাই ক্ষমতায় বসলো, লোক পরিবর্তন হলো কিছু, এটাকে এইভাবেও বলা যায়। তো যাক, এই পরিবর্তনের ফলে দেশের কিন্তু একটা বিরাট পরিবর্তন আসলো। যে মানুষের খুশির কথা যেটা বলা হয় সেটা কারো চোখে হয়তো খুশি দেখা গেছে, কারো চোখে হয়তো সে মানুষকে বেজার দেখেছে। যাই হোক, এটা বিতর্কিত জিনিস, আমি ওদিকে যাব না। আমি যেটা ফ্যাক্ট যেটা ঘটেছে সেটা দ্রব্যমূল্যের হঠাৎ করে নিচে নেমে গেল 75-এর পর। 75-এর পরে হঠাৎ দ্রব্যমূল্য নিচে নেমে গেল অলৌকিকভাবে। ওই দোকানদারি আগের দিনে যেটা বিক্রি করলে পরের দিনে কম টাকায় বিক্রি করতেছে। এইভাবে দ্রব্যমূল্য, সমস্ত দ্রব্যমূল্য কমে গেল সব জায়গায়। তো মানুষ এটাই চাচ্ছিল। মানুষ তো তার জীবনটাকে আসলে সহজ করতে চাচ্ছিল। তো এই একটা বিরাট পরিবর্তন, দ্রব্যমূল্য, মানুষ খুব খুশি। তারপরে কিন্তু মানে এরপরে যাই হোক, ওনারা দেশ চালানোর বোধহয় 3 মাস, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো 3 মাস পরেই তো আবার কাউন্টার কু হলো 3রা নভেম্বর। আমি এই ব্যাপারে খুব আলোচনায় যাব না, বহু আলোচনা এটা নিয়ে আছে এবং আলোচনা হচ্ছে। এরপরে হলো জিয়াউর রহমান ক্ষমতায় আসলো 75-এ। জিয়াউর রহমানকে আসলে উনি তো বন্দী ছিলেন, ওনাকে সিপাহী জনতার যে আফসার হলো, বিপ্লব হলো, তারাই ওনাকে মুক্ত করে তাকে ক্ষমতায় আসলো, ক্ষমতায় বসালো। উনি ক্ষমতায় বসেছেন, উনি কিছু করেছেন, এটা কিন্তু ইতিহাস প্রমাণ করে না। যারা প্রত্যক্ষদর্শী, আমরা যারা দেখেছি তারা আমরা জানি যে এটা আসলে উনিও জানতেন না হয়তো যে ওনাকে এইভাবে ইয়াতে বসতে হবে, মানে ক্ষমতায় আসতে হবে। তো এই সিপাহী জনতার তাকে বিশ্বাস করেছে, তার উপরে নির্ভর করেছে, তাকে তারা নিয়ে আসছে। এইভাবে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। এই ক্ষমতায় আসাটা জিয়াউর রহমানের দেশবাসী মোটামুটি নতুন পরিবর্তন যখন হয় মানুষ একটা খুশি হয় যে হয়তো নতুন কিছু আমরা পাবো, যে অবস্থা ছিল তার চেয়ে নতুন কিছু হবে। কিন্তু ভারত কিন্তু এর বড় একটা রিয়াকশন ভারতে হলো। বিশেষ করে সরকার হয়তো কিছু বলেনি, সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু ওখানকার মিডিয়া, ওখানকার বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া কিন্তু খুবই ছিল আর কি, নেগেটিভ ছিল। তো তারা যেটা খুব বেশি করে দিচ্ছে সেটা হলো যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরেই সেনাবাহিনী সম্প্রসারিত করলো, এটা তাদের জন্য বড় মাথা ব্যথা ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, যাক আসুক, ক্ষতি ছিল না, কিন্তু উনি এসেই উনি সেনাবাহিনীকে সম্প্রসারণ করার উদ্যোগ নিলেন, 1 নম্বর। 2 নম্বর হলো উনি এই মানে আমেরিকা, চীন,
তারপরে আমেরিকা, চীন, রাশিয়া থেকে অস্ত্র আনা শুরু করলেন। তারপরে মানে ইসলাম যেটাকে সাংবিধানিকভাবে যেটা ইসলামকে মানে ধর্মকে করা হয়েছিল সেটাকে উনি ফিরিয়ে আনলেন। বিসমিল্লাহ সামনে বসে গেল। তারপরে মূলনীতির মধ্যে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস এসে গেল। এটাকে ওরা তো বলতো ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছে ওরা। এটা এই যে বিসমিল্লাহ আসা, সংবিধানে মানে আল্লাহর উপর আস্থা স্থাপন করা ইত্যাদি যে ইয়াগুলো ঘটেছে, এটাকে তারা বললো যে উনি ইসলামী রাষ্ট্র করে ফেলেছেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে যে ওনার যে অভিযোগগুলো, তার মধ্যে একটা হলো সেনাবাহিনী সম্প্রসারণ করেছেন, উনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনেছেন, আরবদের টাকায় তিনি অস্ত্র কেনাটা জোরদার করেছেন, আরব দেশের টাকাগুলোই, মুসলিম দেশগুলোর টাকাগুলোই, আর এই দেশকে উনি ইসলামের রাষ্ট্র বানাচ্ছেন। এইগুলো হলো জিয়াউর রহমানের বিরুদ্ধে বাইরের অভিযোগ। এরপরে আমাদের স্বার্থের সঙ্গে আমার স্বার্থের সঙ্গে সেগুলো জড়িত, সেটা হলো যে পত্রিকা, আমাদের পত্রিকা যে ডিক্লারেশন আইন ছিল মুজিব আমলে, যে কয়েকটা 4টা ছাড়া কোনো পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে গেলে এবং নতুন পত্রিকার ডিক্লারেশন বন্ধ হয়ে গেল। তখন জিয়াউর রহমান আসার পরে এই ইয়াটাকে বাতিল করে দিল, মানে পত্রিকা আবার প্রকাশ আবার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে আমাদেরও পত্রিকা ওপেন হওয়ার সুযোগ হয়ে গেল।